আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমাদের তো আশা করা ছাড়া আর কিছু নাই। আশা করি, দোয়া করি তোমরা ভালো থাকো, যেহেতু তোমাদেরকে কাছে পাচ্ছি না আমরা। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা এই হালিমুন্নেসা স্বপ্নের অনলাইন স্কুলে আমি যে বিষয়টি নিয়ে ক্লাস করাবো তোমাদের, সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর অর্থনীতি বিষয়ের উপর। অর্থনীতি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে আমরা গত ক্লাসে পড়েছিলাম সম্পদ কী, সম্পদের বৈশিষ্ট্য কয়টি, সম্পদের শ্রেণী বিভাগ, এগুলো পড়েছিলাম। আর সেই সাথে তোমাদেরকে একটা বাড়ির কাজ দেয়া ছিল, কোনগুলি সম্পদ কোনগুলো সম্পদ নয়, এরকম 10টি করে লেখার জন্য, শব্দ লেখার জন্য বলেছিলাম। তো আশা করি তোমরা অবশ্যই লিখেছ এটা। তো আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হলো বাংলাদেশের অর্থনৈতিক সম্পদ। কি পড়ব আমরা? বাংলাদেশের অর্থনৈতিক সম্পদ। আমরা অর্থনৈতিক ভাষায় কিন্তু সম্পদ কাকে বলে সেটা জেনেছি। এখন আমরা জানব যে বাংলাদেশে কি কি অর্থনৈতিক সম্পদ রয়েছে সেটা সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তো আজকে আমরা এই বিষয়টির উপর আলোচনা করার পর তোমরা বাংলাদেশের নৈতিক সম্পদ কি কি এবং এগুলো কোন কোন জায়গায় আছে সে সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং বর্ণনা করতে পারবে, বিশ্লেষণও করতে পারবে তোমরা। এছাড়াও কোন জায়গায় এখনও সম্ভাব্য আমাদের এই সম্পদগুলো রয়েছে সেই সম্পর্কেও তোমরা বিশ্লেষণ করতে পারবে। তো আমি চলে যাচ্ছি প্রথমেই যে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পদের কিন্তু আমাদের অভাব নেই, কিন্তু এই অর্থনৈতিক সম্পদের ব্যাখ্যা করতে গেলে দেখা যায় যে আমরা কিন্তু একেবারে ততটা সমৃদ্ধ না। তারপরও যেটুকু আমাদের আছে সেটুকু যদি আমরা কাজে লাগাই তবে আমরা কি করতে পারবো? আমাদের দেশকে উন্নয়নের শিখরে তুলে নিতে পারবো। কিন্তু আমাদের সেভাবে ব্যবহার করতে হবে, সেগুলো কাজে লাগাতে হবে এবং কোন কাজে কোনটা লাগালে কি পরিমাণ উৎপাদন হবে, কি ধরনের মানে আমাদের যে কাঁচা মালগুলো রয়েছে এটা আমরা কোথায় প্রয়োগ করব, কিভাবে করলে পরে আমাদের উৎপাদিত দ্রব্যটার মান কীরকম হবে, এগুলো দক্ষতা যদি আমরা অর্জন করতে পারি তবে অবশ্যই আমরা উন্নয়নশীল দেশে চলে আসব। উন্নয়নশীল দেশের তালিকায় আমাদের এই বাংলাদেশের নামটিও লেখা থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই জেনে নেই যে বাংলাদেশের অর্থনৈতিক সম্পদগুলোকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। মূলত কিন্তু অর্থনৈতিক যে সম্পদগুলো রয়েছে এগুলোকে যে ভাগ করা হয়েছে সেটা হলো, 1 নাম্বার হলো কৃষি সম্পদ। প্রথমটা কি বলবো আমরা? কৃষি সম্পদ। কৃষি সম্পদ প্রথমটা আমরা কি জানলাম? কৃষি সম্পদ। 2 নাম্বার যেটা সেটা হলো খনিজ সম্পদ। 2 নাম্বার কি? খনিজ সম্পদ। খনিজ সম্পদ। 3 নাম্বার হলো বনজ সম্পদ। বনজ সম্পদ। 4 নাম্বার প্রাণীজ সম্পদ। কি সম্পদ? প্রাণীজ সম্পদ। 5 নাম্বার আমি এদিকে লিখতেছি, 5 নাম্বার হলো শক্তি সম্পদ। 6 নাম্বার হলো পানি সম্পদ। 6 নাম্বার কি? পানি সম্পদ। তাহলে আমরা কয় ধরনের অর্থনৈতিক সম্পদ দেখতে পাচ্ছি?
আমরা দেখতে পাচ্ছি এখানে 6 ধরনের অর্থনৈতিক সম্পদ রয়েছে। তার মধ্যে প্রথমটা হলো কৃষি সম্পদ, দ্বিতীয়টা হলো খনিজ সম্পদ, তৃতীয় হলো বনজ সম্পদ, চতুর্থ প্রাণীজ সম্পদ, পঞ্চম শক্তি সম্পদ, ষষ্ঠ হলো পানি সম্পদ। তাহলে আমরা যদি জানি যে আমাদের এই সম্পদগুলো রয়েছে, এখন এই সম্পদগুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো সেই চিন্তাটাও কিন্তু আমাদের মাথায় থাকতে হবে এবং আমাদের সেই দক্ষতা অর্জন করতে হবে। আর সেই দক্ষতা অর্জনের জন্য আমরা প্রথমে জানবো কৃষি সম্পদ সম্পর্কে একটু আমরা আগে প্রথম আলোকপাত করব। হয়তো আজকে আমি তোমাদেরকে এই 6টি সম্পদের বিবরণ দিয়ে শেষ করতে পারবো না, তো যতদূর পারা যায় আমি চেষ্টা করছি। তার মধ্যে প্রথমে আমরা জানি কৃষি সম্পদ সম্পর্কে একটু ধারণা লাভ করি। তোমরা জানো যে আমাদের এই দেশ কৃষি নির্ভরশীল দেশ। কৃষির উপর কিন্তু আমরা অনেক বেশি নির্ভরশীল, কাজে আমাদের এই কৃষি সম্পদ সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো জানো না, আমাদের দেশে 90,990 বর্গ কিলোমিটার কিন্তু কৃষিকাজের উপযোগী। কতটুকু? আমি বললাম কতটুকু? 90,990 বর্গ কিলোমিটার। বর্গ কিলোমিটার হলো কি কৃষিকাজের জন্য উপযোগী। এটা একটু নোট ডাউন করে রাখো, অথবা যদি বইয়ে থাকে আন্ডারলাইন করো, না হয়তো খাতায় লিখে রাখো, কারণ এটা ছোট প্রশ্নের বেলায় থাকতে পারে, বহু নির্বাচনী প্রশ্নে তোমাদের থাকতে পারে। আর এটা হলো বাংলাদেশের অর্থনৈতিক সম্পদ কয়টি বলেছি আমি? 6টি। ওই 6টির নামও তোমরা আন্ডারলাইন করে রাখতে পারো। এখন এই কৃষি সম্পদের জন্য অর্থাৎ কৃষি কাজের উপযোগী হলো কি 90,990 কিলোমিটার কি জমি কৃষির উপযোগী, চাষ উপযোগী। এখন এই যে চাষ উপযোগী এইটুকু জমিতে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই, আমাদের তো সেই মানধাতা পদ্ধতিতে কি ছিল, আমরা লাঙ্গল দিয়ে চাষ করতাম, তারপর কি গরুর মধ্যে লাঙ্গল দিয়ে আমরা চাষ করতাম, কিন্তু সেই প্রথাটা কিন্তু এখন নাই। এখন আমরা কি করি? এখন আমরা করি কি ট্রাক্টর ব্যবহার করি, আর অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রপাতি আমরা ব্যবহার করি, তাতে কিন্তু আমাদের ফসল কি বেশি ফলাইতে পারতেছি। তো আমাদের এই যে এত পরিমাণ জমি, এটা যদি আমরা সঠিক কাজে লাগাই, তাহলে কি আমরা অবশ্যই কৃষিতেও আমরা কি হব, অনেক বেশি কি ফসল পাবো, বা অনেক বেশি কি ফসল হতে পারে। সেটা যেমন কৃষির যে সম্পদটা, সেখানে এই যে অর্থনৈতিক সম্পদের বেলায় কৃষির সম্পদকে কিন্তু আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো খাদ্যশস্য, আর একটা হলো কি অর্থনৈতিক ফসল। একটা হলো খাদ্যশস্য, আর একটা হলো অর্থনৈতিক ফসল। এখন খাদ্যশস্যের বেলায় কি কি আছে? সেটা হলো কি খাদ্যশস্যের বেলায় আছে ধান, গম, আলু, ডাল, ভুট্টা, তিল, তিসি, ফলমূল, এগুলো হলো কি খাদ্যশস্য। এগুলো কি খাদ্যশস্য। আর যদি বলি অর্থনৈতিক ফসল, তখন কি হবে? সেটা হলো পাট, তামাক, চা, এগুলো হলো কি ক্ষুপ, এগুলো হলো অর্থনৈতিক সম্পদ। যেমন আমরা পাটকে সোনালী আঁশ বলি, কারণ হলো কি পাট দ্রব্য বা পাট বিক্রি করে বৈদেশিক অনেক মুদ্রা অর্জন করা হয়, সেটার জন্য এটাকে কি বলা হয়? সোনালী ফসল বলা হয় পাটকে। তোমরা একটা ছোট ক্লাসে পড়েছো যে পাটকে কেন সোনালী আঁশ বলা হয়। সুতরাং আমি আর ওইদিকে যাচ্ছি না। তো এখন আমরা জানলাম যে কৃষি সম্পদের মধ্যেও 2টো ভাগ আছে, একটা হলো কি খাদ্যশস্য, আর একটা হলো কি অর্থনৈতিক ফসল। এখন আমরা এটাও জানলাম কোনগুলো খাদ্যশস্য আর কোনগুলো অর্থনৈতিক ফসল। এখন তোমাদেরকে যেটা বলতে হবে সেটা হলো আরও জানতে হবে, সেটা হলো দেশের প্রায় 63% লোক, শতকরা 63% লোক। কত ভাগ লোক? আমি বললাম শতকরা 63% লোক হলো এই কৃষির উপর নির্ভরশীল। কত ভাগ লোক কৃষির উপর নির্ভরশীল? 63%।
এখন 63 ভাগ লোক যদি এই কৃষির উপর নির্ভরশীল থাকে, তো আমাদের কি করতে হবে? এই যে 90,900 বর্গ কিলোমিটার চাষযোগ্য জমি, এটাকে আমাদের সদ্ব্যবহার অবশ্যই করতে হবে। এখন এই 63 ভাগ লোক কিন্তু পরোক্ষভাবেও হতে পারে, প্রত্যক্ষভাবেও হতে পারে, কিন্তু কৃষির উপর নির্ভরশীল, এটা আমাদের জানা থাকতে হবে। তো তোমরা এই বিষয়টাও কিন্তু একটু নোট ডাউন করতে পারো, অথবা যদি বই থাকে বইয়ে আন্ডারলাইন করে রাখতে পারো যে 63 ভাগ লোক প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল রয়েছে। তারপর যেটা হলো, জাতীয় আয়ের প্রায় 16 ভাগ আসে কোত্থেকে? এই কৃষি থেকে। জাতীয় যে আয়টা, সেই জাতীয় আয়ের কত ভাগ আসে? শতকরা 16 ভাগ আসে কোত্থেকে? এই কৃষির আয় থেকে। এই তিনটা জিনিস তোমরা কিন্তু এই কৃষি সম্পদ থেকে মানে নোট ডাউন করতে পারো। আরেকটা করতে পারো, এই কৃষি সম্পদকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো খাদ্যশস্য, আরেকটা হলো কি? অর্থনৈতিক ফসল। তো এটাও নোট ডাউন করতে পারো। আর এই 90,990 বর্গ কিলোমিটার কৃষিযোগ্য বা চাষের জন্য উপযোগী। আর 63 ভাগ লোক হলো কি? প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এই কৃষির উপর নির্ভরশীল। জাতীয় মোট আয়ের 16% আসে কোত্থেকে? এই কৃষি থেকে। তাহলে কি আমাদের কৃষি সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেল? আর কি পড়তে হবে? আমার মনে হয় না। তারপরও বইটা খুলে একবার দেখে নিও। যদি আমি যে কথাগুলো বললাম, এগুলো নিশ্চয়ই তোমাদের বই থেকে বলেছি, সুতরাং বইটা একটু খুলে দেখবে। তাহলে কৃষি সম্পদ সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হলো। 2 নাম্বার কি ছিল? 2 নাম্বার ছিল খনিজ সম্পদ। 2 নাম্বার কি ছিল? খনিজ সম্পদ। খনিজ সম্পদ। এই খনিজ সম্পদ সম্পর্কে কিন্তু আমরা অনেক শুনি, অনেক বুঝি, কিন্তু কোনটা যে খনিজ সম্পদ এটাই বুঝি না। বাড়িতে রান্না করি না আমরা, কি দিয়ে রান্না করি? আগে তো সবাই চুলায় রান্না করতাম, লাকড়ি দিয়ে রান্না করতাম। এখন কিন্তু আমরা অনেক বেশি আপডেট হয়ে গেছি। আমরা কি করি? এখন গ্যাসের চুলায় রান্না করি। কারো কারো হয়তো বা গ্যাস কি এলপি গ্যাস ব্যবহার করে, অথবা আবার কেউ কি করে, ওই গ্যাস একেবারে নিয়ে আসছে, সেটা দিয়ে ব্যবহার করতেছে। তো এই যে গ্যাসটা ব্যবহার করছি, এটা কিন্তু এক ধরনের প্রাকৃতিক সম্পদ, এটা আমাদের বুঝতে হবে। আর এগুলোর যেন অপচয় না হয়। অনেক সময় আমরা কি করি? এই গ্যাসের চুলা ধরায় রাখি, ওখানে কাপড় শুকাই, তারপরে একবার চুলা ধরাইলাম, আবার নিভাবো, আবার একটা মেচের দিয়াশলাইয়ের আর মেজ বা দিয়াশলাইয়ের একটা কাঠি আবার পুড়বো, কি দরকার আছে? জ্বালানো থাকুক না। এরকম অনেকেই করি না, কখনো আমরা করব না। কারণ দেশের সম্পদ মানে আমার সম্পদ, এটা মনে রাখতে হবে। কখনো অপচয় করা যাবে না। তোমার চুলাটার দরকার নেই, নিভিয়ে দাও। প্রয়োজনে একটা দিয়াশলাইয়ের কাঠি আবার ব্যবহার করো। আর এখন তো দিয়াশলাইয়ের কাঠিও লাগে না, আমরা কি অটো চুলা ব্যবহার করি, একটু জোরে চাপ দিলেই হয়। তো যাই হোক, এখন এই যে প্রাকৃতিক সম্পদ, এটার মধ্যে প্রধান যেটা একটা, সেটা হলো কি? আমাদের প্রাকৃতিক গ্যাস। খনিজ সম্পদের মধ্যে প্রধান যেটা, সেটা কি? প্রাকৃতিক গ্যাস। সরি, এটা হলো কি? প্রধান হলো প্রাকৃতিক গ্যাস। এই খনিজ সম্পদে অনেকগুলো সম্পদ রয়েছে, তার মধ্যে প্রধান যেটা, সেটা কি? প্রাকৃতিক গ্যাস। তাহলে আমরা প্রধান সম্পদ কোনটাকে বলবো? প্রাকৃতিক গ্যাসকে বলবো খনিজ সম্পদের বেলায়। আর এই খনিজ সম্পদ, এই যে খনিজ সম্পদের যে ব্যবহারটা, এই প্রাকৃতিক গ্যাসটা 2016 পর্যন্ত কতগুলা? 26টি গ্যাস ক্ষেত্র কিন্তু অলরেডি পাওয়া গেছে। কত সালে পাওয়া গেছে? কত সাল পর্যন্ত বললাম আমি? 2016 সাল পর্যন্ত। এটাও নোট ডাউন করতে পারো। 2016 সাল পর্যন্ত কতগুলো গ্যাস ক্ষেত্র ছিল? 26টি গ্যাস ক্ষেত্র ছিল। কতটি ছিল? 26টি।
26টি গ্যাস ক্ষেত্র ছিল, কিন্তু বর্তমানে এটা মাত্র 20টি থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হচ্ছে। কয়টা ছিল? 26টি। কয়টা থেকে উত্তোলন করা হচ্ছে? 20টি। এটাও কিন্তু মনে রাখতে হবে, এবং তোমরা এটাও আন্ডারলাইন করতে পারো যদি বইয়ে থাকে, আর না থাকলে নোট ডাউন করো, লিখে ফেলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর আমরা যেটা জানবো সেটা হলো গ্যাসের মজুদ কতটুকু আছে সেটাও আমাদের জানার দরকার। আমাদের বাংলাদেশে, আমাদের দেশে গ্যাসের মজুদ রয়েছে 38.02 ট্রিলিয়ন, কি 38 কতটুকু গ্যাস রয়েছে? 38.2 ট্রিলিয়ন ঘনফুট। ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। তাহলে আমাদের গ্যাসের মজুদের পরিমাণ কত? এটা কি আমরা আন্ডারলাইন করব না? অবশ্যই করব। কতটুকু আছে? 38.02 ট্রিলিয়ন ঘনফুট। ট্রিলিয়ন ঘনফুট। এই গ্যাস হলো আমাদের মজুদের পরিমাণ। আর এই যে মজুদ রয়েছে গ্যাস, এই মজুদ গ্যাসগুলো কোথায় কোথায় আছে সেটা হলো বাখরাবাদ, হবিগঞ্জ, কৈলাসটিলা, রশিদপুর, তারপর সিলেট, তিতাস, বেলাবো। বেলাবো কোথায় জানো তো বোধ হয় নাকি? বেলাবো হলো নরসিংদীতে অবস্থিত এই বেলাবো। তো বেলাবো ইত্যাদি জায়গায় এই গ্যাসগুলো মজুদ রয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা তাহলে যে এই 38.02 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস কোথায় রয়েছে। আচ্ছা, যাই হোক, আমি আর এই গ্যাসের বেলায় যাব না, প্রাকৃতিক গ্যাস আমি একটু বলছিলাম। তা খনিজ সম্পদের যে আরও কতগুলো আছে সেগুলো বলি এখন। 2 নাম্বার যেটা বলবো আমরা সেটা হলো চুনা পাথর। এটাও হলো প্রাকৃতিক গ্যাস। চুনা পাথর, চুনা পাথর দেখেছো কখনো? দেখেছো তো অবশ্যই, কিন্তু এটাই যে চুনা পাথর সেটা হয়তো বুঝতে পারতেছো না, বা এই মুহূর্তে বলতে পারছো না। চুনা পাথর, চুনা পাথর হলো কি কি কাজে লাগে? এটা হলো সিমেন্ট, তারপরে কাজ, তারপরে কাগজ, সাবান, ব্লিচিং পাউডার, এগুলো উৎপাদনে ব্যবহার করা হয় এই চুনা পাথর। চুনা পাথর কোথায় ব্যবহার করা হয়? কাঁচ তৈরিতে, কাগজ তৈরিতে, তারপর সাবান তৈরিতে, ব্লিচিং পাউডার তৈরিতে। ব্লিচিং পাউডারটা, সাবানটা এখন আমাদের কত বেশি প্রয়োজন, তাই না? এই কোভিড-19 আমাদের শিখিয়েছে তো পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা 20 সেকেন্ড পর পর ধুই। সাবান বেশি লাগতেছে না আমাদের, ব্লিচিং পাউডার বেশি লাগতেছে, কারণ আমরা জিনিসপত্র, ঘরের দরজা, তারপরে সিঁড়ির রেলিং, তারপরে হলো গেট, এগুলো কি স্যানিটাইজ করার জন্য কি করি? এই ব্লিচিং পাউডারটা এখন বেশি বেশি ব্যবহার করছি। আর এটা ব্যবহারও কিন্তু একটা বিধি নিয়ম আছে। শুধু একবারে এরকম করে গুলে ঢেলে দিলে হবে না, পরিমাণ মতো দিতে হবে। পরিমাণ মতো দিয়ে তারপর সেটাকে স্যানিটাইজ করতে হবে। তো আমরা এখন জানলাম যে চুনা পাথরটা কি, এবং চুনা পাথর কি কাজে লাগে। কি কাজে লাগে আমি বলেছি চুনা পাথর সিমেন্ট তৈরিতে, কাঁচ তৈরিতে, কাগজ তৈরিতে কি হয়? ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? এই চুনা পাথর ব্যবহার করা হয়। এখন এই চুনা পাথর কোথায় কোথায় আছে এটা একটু আমরা জানি। এটা হলো সিলেটের ভাঙার হাট। কোথায়? সিলেটের ভাঙার হাট একটা জায়গার নাম। তারপরে আছে তোমার হলো সুনামগঞ্জের টেকের হাট, তারপর জামালগঞ্জ, কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ। নাম শুনেছো নিশ্চয়ই, না অনেকেই গিয়েছো তোমরা হয়তো বা ওই সেন্ট মার্টিনে। তো যাই হোক, যারা যাওনি ভবিষ্যতে যাবে, অনেক সুন্দর দেখতে। এটা খুব বেশি একটা আয়তন, খুব কম জায়গা, খুব সম্ভবত 7.5 কিলো এরকম হবে জায়গাটা, কিন্তু দেখতে অনেক সুন্দর। সেখানে কিন্তু আমাদের একজন প্রিয় লেখক হুমায়ুন আহমেদ, তার একটা সুন্দর বাড়ি করা আছে, সেটাও গেলে দেখতে পারবে তোমরা। তো যদি কোনো সময় সুযোগ হয় অবশ্যই ঘুরে এসো একবার সেন্ট মার্টিন দ্বীপে। ওই দ্বীপে অবশ্য রাতের বেলায় বেশি ভালো লাগে দিনের চাইতে, তারপরও একবার ঘুরে আসবে সবাই, চেষ্টা করবে। জোরপূর্বক না, বাবা মাকে বলবে, আবদার থাকতে পারে, যদি বাবা মার পক্ষে সম্ভব হয় তবেই তো নিয়ে যাবে। একবার পারলে ঘুরে এসো সবাই। তো আমরা জানলাম কোথায় কোথায় চুনা পাথর পাওয়া যায়।
সেটা হলো সুনামগঞ্জ, তারপর বললাম কি আমি সুনামগঞ্জের টেকেরহাট আর কি, জামালগঞ্জ, তারপর বললাম কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের, সিলেটের ভাঙারহাট। এই জায়গাগুলোতে কি পাওয়া যায়? এই চুনা পাথর পাওয়া যায়। চুনা পাথর সম্পর্কে মোটামুটি ধারণা হলো। আগে আমরা পড়েছিলাম কি খনিজ প্রাকৃতিক গ্যাস, তারপরে এখন জানলাম আমরা কি চুনা পাথর। এগুলা কি? এগুলা হলো খনিজ সম্পদ, আমাদের দেশের খনিজ সম্পদ সম্পর্কে বলছি। 3 নাম্বার হলো চীনামাটি। চীনামাটি 3 নাম্বারটা একটু লিখি আমি। 3 নাম্বার হলো চীনামাটি। গ, এটা যেহেতু 2 দিয়েছে সুতরাং এটাকে গ দিলাম। কি বললাম আমি? চীনামাটি। চীনামাটি চিনো? চেনার কথা, তার কারণ হলো আমরা গ্রামের বাড়িতে অনেকেই বলি কি প্লেট দেখে এটা চীনামাটির প্লেট বলি না? অবশ্যই চেনো তোমরা। সুতরাং একটা হলো কাচের প্লেট আর একটা হলো চীনামাটির প্লেট। তাহলে প্লেট তৈরিতে কি ব্যবহার করা হচ্ছে? এই চীনামাটিটাকে ব্যবহার করা হচ্ছে। আরেকটা হলো এই চীনামাটিটা কোথায় পাওয়া যায়, এটা কোথায় বেশি মজুত রয়েছে? সেটা হলো ময়মনসিংহের বিজয়পুর, এবং আরেকটা কোন জায়গায় রয়েছে? আরেকটা রয়েছে তোমার পত্নীতলা। একটা হলো ময়মনসিংহের বিজয়পুর, আরেকটা হলো পত্নীতলা। ময়মনসিংহের বিজয়পুর, ময়মনসিংহের বিজয়পুর, আরেকটা হলো পত্নীতলা। পত্নীতলা, এই 2 জায়গায় কি আছে? এই চীনামাটি মজুদ রয়েছে। আমাদের খুব কাছে কিন্তু ময়মনসিংহ বিজয়পুর। সুতরাং যদি কেউ না চিনে থাকো কিভাবে মজুদ থাকে এবং কিভাবে আছে, ইচ্ছে করলে দেখেও আসতে পারো। যদি সুযোগ হয় আমরাই তোমাদেরকে নিয়ে যাব, যেহেতু নবম দশম শ্রেণীতে পড়ো, আমরা তো প্রতি বছর যাই শিক্ষা সফরে, তখন না হয় আমরা দেখে নিয়ে আসবো তোমাদের। তো তারপরে যেটা আমরা পড়বো সেটা হলো কয়লা। চীনামাটি জানলাম, এর আগেরটা কি ছিল? চীনামাটির আগে চুনা পাথর, এর আগেরটা কি ছিল? প্রাকৃতিক গ্যাস। এখন কি পড়বো? কয়লা। এবার আমরা জানবো কি কয়লা সম্পর্কে। কয়লা দেখছো তো নাকি? এখন তো আমরা অনেক বেশি আপডেট হয়ে গেছি, কয়লা একটু কম দেখি, তাই না? তারপরও তো দেখেছি মনে হয়। কাঠ বা খড় পুড়লে পরে যেটা হয়, খড় পুড়লে অবশ্য ছাই হয়ে যায়, কাঠ পুড়লে কি হয়? কয়লা হয়। আর কথায় শুনেছো না, কয়লা ধুইলে যায় না ময়লা? তো এখন বুঝো কয়লা তো কয়লার মতোই। আচ্ছা যাই হোক, এখন এই কয়লা সবচেয়ে বেশি কোথায় আছে? সেটা হলো দিনাজপুরের বড় পুকুরিয়া। নাম শুনেছো কখনো? আচ্ছা, যদি না শুনে থাকো তাহলে এখন শোনো, সেটা হলো কি দিনাজপুরের বড় পুকুরিয়ায় সবচাইতে বেশি কি এই কয়লা পাওয়া যায় বা কয়লা সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশের আরও সিলেট, রাজশাহী, জয়পুরহাট, ফরিদপুর, এখানেও কি এই কয়লা পাওয়া গেছে। তাহলে কি কয়লা সম্পর্কে কি আরও কিছু বলার দরকার আছে? আমার মনে হয় না। আর যদি কেউ না চিনে থাকো তাহলে কাঠ পুড়িয়ে নিও, তাহলে কয়লা হয়ে যাবে। যাই হোক, তারপরে যেটা আছে ও কয়লা লিখিনি এখানে, না লিখে নিলাম কয়লা। এটা কত নাম্বার ছিল কয়লা? এটা হলো 4 নাম্বার কয়লা। তারপরেটা হলো কি কঠিন শিলা, গ ঘ অ। এটা হলো কঠিন শিলা। কঠিন শিলা দেখেছো কখনো? দেখেছো কিন্তু নামে চিনো না। রেল লাইনে দেখেছো বড় বড় পাথর, দেখেছো কখনো? দেখেছো অবশ্যই। রেল লাইনে যদি কেউ না গিয়ে থাকো তাহলে আর কোথায় দেখতে পারবে এটা কয়লাটা, কঠিন শিলাটা? সেটা হলো রাস্তায়ও। রাস্তা যখন পাকা করা হয় ছোট ছোট পাথর দেওয়া হয় না, এটাও এক ধরনের কি কঠিন শিলা। তাহলে এই কঠিন শিলাটা কি কাজে লাগে? রাস্তাঘাট তৈরিতে লাগে, রেল লাইনের কাজে লাগে, তারপর কি কোনো বাঁধ নির্মাণ করতে গেলেও সেখানেও কি এই কঠিন শিলা প্রয়োজন পড়ে। তাহলে আমরা কঠিন শিলা সম্পর্কেও
জানলাম। আর এটা বেশি পাওয়া যায় কোথায়? এটাও দিনাজপুরে মধ্যপাড়া এবং কি রানীপুকুরে বেশি পাওয়া যায়। কোথায়? রংপুরে রানীপুকুর। রানীপুকুর কোথায়? রংপুরে। রংপুরে রানীপুকুরেও এই কি পাওয়া যায়? এই কঠিন শিলাটা বেশি পাওয়া যায়, এখানে মজুত রয়েছে। তো আমরা কয়টা শিখলাম? একটা হলো প্রাকৃতিক গ্যাস, একটা হলো কি চুনা পাথর, তারপর হলো চীনামাটি, তারপরে কয়লা, তারপরে জানলাম কঠিন শিলা। এখন আরেকটা পড়ি, সেটা হলো সিলিকা বালু। আরেকটা কি? সিলিকা বালু। এটাও কিন্তু খনিজ সম্পদ, সিলিকা বালু। সিলিকা বালু, এই সিলিকা বালু কি জন্য, কি কাজে ব্যবহৃত হয় তোমরা কি জানো কেউ? মনে হয় না, কারণ সিলিকা বালুটা একটু শুনতেও অন্যরকম লাগে, মনে হয় কখনো দেখিনি কখনো শুনিনি এরকম মনে হয়। সিলিকা বালুটা হলো কাঁচ এবং রং, রাসায়নিক দ্রব্য, কোনো কিছু দ্রব্য তৈরি করতে গেলে তখন এই সিলিকা বালুর প্রয়োজন হয়। কি কি তৈরি করতে গেলে? কাঁচ, যেটা গ্লাস বলি আমরা, গ্লাস যেটা কাঁচ, এই কাঁচটা তৈরি করতে, রং তৈরি করতে এবং রাসায়নিক যে কোনো দ্রব্য তৈরি করতে গেলে কিসের প্রয়োজন হয়? সিলিকা বালু। নামগুলা কি আমাদের মনে আছে প্রথম থেকে? প্রথম বলেছি প্রাকৃতিক গ্যাস, তারপরে বলেছি চুনা পাথর, তারপরে বলেছি চীনামাটি, তারপরে কয়লা, তারপর বলছি কঠিন শিলা, এখন বললাম সিলিকা বালু। হয়ে গেল কিন্তু 6টা। এখন যেটা বলবো সেটা হলো গন্ধক। কি নাম? গন্ধক। গন্ধক, গন্ধক দেখেছো কখনো? না দেখারই কথা। গন্ধক হলো বারুদ তৈরি করতে, দিয়াশলাই তৈরি করতে, বা কি দিয়াশলাইয়ের কারখানায় তেল পরিশোধনের জন্য এটা ব্যবহার করা হয়। গন্ধক কি কি কাজে লাগে? একটা হলো দিয়াশলাই তৈরি করতে, একটা হলো বারুদ তৈরি করতে, কলকারখানায় এটা ব্যবহার করা হয়। এছাড়াও তেল পরিশোধন করতে, যে আমরা তৈলটা যে খাই বা তৈলটা যে কোনো কাজে লাগাই, এগুলো পরিশোধন করতে কি লাগে? এই গন্ধকের প্রয়োজন হয়। গন্ধক কিন্তু দেখতে দূর থেকে মনে হয় পাথরের মতো, বুঝতে পারছো? তো যাই হোক, আমরা এখন জানলাম গন্ধকটাও কি এবং গন্ধক কি কাজে লাগে সেই সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। তারপরে যেটা জানবো সেটা হলো খনিজ তৈল। কি জানবো এখন? এটা হলো খনিজ তৈল। 6 নাম্বার, খনিজ তৈল কি সম্পর্কে জানবো? খনিজ তৈল। আর এই খনিজ তৈলটা পাওয়া যায় হলো সিলেটের হরিপুরে। কোথায় পাওয়া যায়? সিলেটের হরিপুরে এটার সন্ধান পাওয়া গেছে, কিন্তু এখনো কিন্তু পুরাপুরি তোলা হয়নি এই খনিজ তৈলটা। যাই হোক, তারপরে এই খনিজ তৈলটা আমাদের সন্ধান পাওয়া গেছে সিলেটের হরিপুরে। আমাদের মনে রাখতে হবে কোথায় পাওয়া গেছে? সিলেটের হরিপুরে। তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এরকম থাকতে পারে, খনিজ তৈলের সন্ধান পাওয়া গেছে, তারপরে কোথায়? বলতে হবে আমাদেরকে সিলেটের হরিপুরে। অথবা সিলেট, শুধু সিলেট লেখা থাকতে পারে, অথবা শুধু হরিপুর লেখা থাকতে পারে, সেটাও আমাদের লক্ষ্য করতে হবে। হরিপুর থাকলে সেটাও কারেক্ট আনসার হবে, সিলেট যদি হয় তবে সেটাও হবে কি কারেক্ট আনসার। তো যাই হোক, সবশেষে যেটা আছে সেটা হলো তামা। খনিজ সম্পদের মধ্যে সবশেষে যেটা আছে সেটা কি? তামা। তামা তো নিশ্চয় দেখেছো। তামার কিন্তু একসময় কি ছিল? মুদ্রা ছিল, এখন নেই, কিন্তু একসময় কি এই তামার মুদ্রা ছিল আমাদের দেশে। এখন সবশেষে যেটা আমরা জানলাম সেটা হলো তামা। তামা কোথায় পাওয়া যায়? রংপুর জেলার রানীপুর। রানীপুর কি ওই জায়গায় এই তামাটা পাওয়া যায়। তারপর পীরগঞ্জ, দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলাস্তরে সামান্য সন্ধানও পাওয়া গেছে। আর এটা কি কাজে লাগে? বৈদ্যুতিক যন্ত্রপাতি, তার, মুদ্রা ইত্যাদি তৈরিতে কাজে লাগে। কি কি কাজে লাগে? বৈদ্যুতিক মুদ্রা, বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক কাজে লাগে, তারপর তার তৈরিতে লাগে,
মুদ্রা তৈরিতে লাগতো। একসময় মুদ্রা যখন তৈরি হতো শুধু শুধু এই তামার মুদ্রাই ছিল, তখন তাম্র মুদ্রা বলতো এটাকে। তো আমরা জানলাম যে খনিজ সম্পদগুলোর বিবরণ। আমি আর তোমাদেরকে আজকে আর বাড়াতে চাই না, ক্লাস হয়তো বেশি হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা কি জানলাম তাহলে, আমি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত একটু বলে নেই। সেটা হলো বাংলাদেশের অর্থনৈতিক সম্পদগুলো কি কি সেটা আমরা জানলাম। বাংলাদেশের অর্থনৈতিক সম্পদগুলো কি কি ছিল? একটা হলো কৃষি সম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, প্রাণীজ সম্পদ, শক্তি সম্পদ, পানি সম্পদ। এই 6টা সম্পদ সম্পর্কে আমরা পড়েছিলাম, কিন্তু 2টার বিবরণ আমরা আজকে দিতে পেরেছি, বাকিগুলো দিতে পারিনি, সময় হয়তো বেশি হয়ে যাবে। সেজন্য আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে বাকি অংশটুকু একদিনে শেষ করব। তো এখন যেটা জানলাম সেটা হলো কি, আমরা প্রথম জানছিলাম কৃষি সম্পদ। কৃষি সম্পদে মনে আছে কি কত অংশ কৃষি বা আবাদযোগ্য? সেটা হলো 90,900 বর্গ কিলোমিটার জমি হলো আবাদযোগ্য। আর 63% লোক কি ছিল? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল ছিল। মোট জাতীয় আয়ের শতকরা 16% থেকে আসতো, এই কৃষি থেকে আসতো। এই হলো কৃষির মোটামুটি বিবরণ। তারপরে যেটা পড়েছি আমরা সেটা হলো কি খনিজ সম্পদ সম্পর্কে। খনিজ সম্পদের প্রথম যেটা পড়েছি, প্রধান যে খনিজ সম্পদ সেটা কি প্রাকৃতিক গ্যাস। আর এই প্রাকৃতিক গ্যাস কোথায় পাওয়া যায়, আমরা কি কি কাজে লাগাই সে সম্পর্কে তোমরা ধারণা লাভ করেছ। তারপর চুনা পাথর কি সে সম্পর্কেও ধারণা লাভ করেছ। তারপর হলো আরেকটা হলো চীনা মাটি, তারপরে সিলিকা বালু, তারপর হলো খনিজ তৈল, তারপর তামা, আরেকটা কি পড়েছি আমরা, এগুলো সবগুলো আমরা খনিজ সম্পদ সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করেছি। তো আগামী ক্লাসে তোমরা যেটা করবে সেটা হলো আমি বলবো যে কোন জিনিস খনিজ সম্পদগুলো থেকে কোন কোন খনিজ সম্পদ কোন কোন জায়গায় পাওয়া যায় সেটার একটা তালিকা তৈরি করবে। কোন কোন খনিজ সম্পদ কোন জায়গায় পাওয়া যায় সেটার একটা তালিকা তৈরি করবে তোমরা। এটা হলো তোমাদের বাড়ির কাজ। কি দিলাম? আমরা বললাম যে অর্থনৈতিক সম্পদের মধ্যে খনিজ সম্পদটা কোথায় কোথায় কোন কোন খনিজ সম্পদ পাওয়া যায় সেটার একটা সুন্দর করে তালিকা প্রস্তুত করবে। এটা হলো তোমাদের বাড়ির কাজ। তো আজকে আর ক্লাস না বাড়াই, কথা আর না বাড়াই, তোমরা সবাই সুস্থ থাকবে, বাড়িতে থাকবে, নিজের যত্ন নেবে। সবচাইতে বড় জিনিস যেটা সেটা হলো নিজেকে সচেতন হতে হবে। সচেতন না হলে এই যে আমাদেরকে প্রশাসন থেকে বারবার বলছে লকডাউন লকডাউন, লকডাউন হলে কি হবে? আমি যদি সচেতন না হই, আরেকজনকে যদি আমি সচেতন না করতে পারি, তাহলে তো ঘরে অবস্থান কেউ করবে না। আর সচেতন হলে আমি ঘরেই বসে থাকলাম, গতকাল